আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছে সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, কয়েকদিনের মধ্যেই বাইপাস সার্জারি, জানিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। গুরুতর অসুস্থ বেগম জিয়া, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি জামাতের পাপের কারণে চেয়ারপারসনকে জেলে থাকতে হচ্ছে, মন্তব্য নাসিমের। ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে চলছে ডাকসু নির্বাচনের প্রচার। সাবেক অর্থমন্ত্রী ও ব্যাংক মালিকদের যৌথ ঘোষণা 7 মাস পেরিয়ে গেলেও কোনো ব্যাংকই ঋণের সুদের হার 10% নিচে নামিয়ে আনেনি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে। তবে এই মুহূর্তে তার কিডনিতে কিছু ইনফেকশন রয়েছে, এই ইনফেকশন কাটলেই বাইপাস সার্জারি করা হবে। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চিকিৎসার বিষয়ে দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডাক্তার ফিলিপ কো এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূতাবাসের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে প্রতি মুহূর্তে খোঁজ খবর নিচ্ছেন। সোমবার ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনির সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে they are thinking for the bypass surgery, এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। নতুন করে মহাসড়ক নির্মাণ না করে রেলওয়ের দিকে নজর বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেন তিনি। আজকে সভায় নতুন 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 6,276 কোটি 24 লাখ টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে থাকছে 3,313 কোটি 92 লাখ টাকা ও বিদেশি ঋণ 2,962 কোটি 32 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নারায়ণগঞ্জের 2,500 জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্প। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া। এই প্রথমবারের মতো বেগম জিয়া বলেছেন কারাগারে কষ্ট পাচ্ছেন তিনি। একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণাও দেন বিএনপি মহাসচিব। বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে প্রতিরোধ করবে জনগণ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 13তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অত্যাচার নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। যে নেতাকে আমরা দেখেছি তিনি হেঁটে সুন্দরভাবে চলে গেলেন এবং আমাদের বলে গেলেন যে তোমরা সংগ্রাম রাখবে, তোমরা ঐক্যবদ্ধ হবে, গণতন্ত্রের সংগ্রাম করতে হবে, সেই নেতাকে হুইল চেয়ারে করে আদালতে নিয়ে আসা। তিনি বলেছেন প্রথমবারের মতো যে আমি অসুস্থ, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি আমার অসুখে, তার আর্থ্রাইটিস। একদলীয় শাসন ব্যবস্থা যে চক্রান্ত, সেই চক্রান্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন। জনগণের স্বার্থ বিরোধী যে কোনো সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির অবস্থান শক্ত বলেও জানান মির্জা ফখরুল। এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক যে ব্যয় সেটা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন যে গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। সেই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা খুব স্পষ্ট বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শক্তির অস্তিত্বের প্রমাণ বলেও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ খালেদা জিয়াকে জেলে রাখতে চায় না। বিএনপি জামায়াতের দুঃশাসনের পাপের কারণে তাকে জেলে থাকতে হচ্ছে, বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। দলের সাধারণ সম্পাদক
প্রয়াত আব্দুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনায় নাসিম আরও বলেন, বিএনপি সংসদে না গিয়ে জেনে শুনে ভুল করছে। বিএনপি সংসদে গেলে সব ধরনের সুযোগ সুবিধা পাবে, কারণ আওয়ামী লীগ সবসময় চায় শক্তিশালী বিরোধী দল। বিএনপিকে সংসদে আসার আবারও আহ্বান জানান নাসিম। বলেন, রাজনীতিতে এখনও কঠিন সময় শেষ হয়নি, পরাজিতরা ওত পেতে আছে। বিএনপি জামায়াতকে অতীত ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন মোহাম্মদ নাসিম। জেলে আছেন, দুঃখের বিষয়, আমরা কেউ তাকে জেলে রাখতে চাই না। আইন আদালত দেখেছি, আমরা কি করবো বলেন। কিন্তু আপনাদের দুঃশাসনের কারণে 21 আগস্টে হত্যার বিচার করেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এই ধরনের দুঃশাসনের কারণে আছে খালেদা জিয়াকে পাপ ভোগ করতে হচ্ছে। 15 আগস্টে আপনারা শোক দিবস পালন করে যে এই পাপের জন্য আপনাদের ফল ভোগ করতে হচ্ছে। জানি না কবে আপনি এই পাপ থেকে মোচন আপনাদের হবে। দীর্ঘ 28 বছর পরে অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন ব্যাপক আলোড়ন তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রচারণার পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্রলীগের। অনেকে স্বপ্ন দেখছে ডাকসু নির্বাচন থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা সংগ্রাম। হল পর্যায়ে বাধা দেবার অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে অবাধে। রাজনৈতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও প্রচণ্ড উৎসাহ নিয়ে অংশ নিচ্ছেন নির্বাচনী উৎসবে। আমি এবং আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়। মানুষগুলো যারা বেরিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবাই যেন বিশ্বমানের মানুষ হতে পারে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কয়েকটি হলে প্রচারণা চালাতে গিয়ে তাদের কর্মীরা বাধার মুখে পড়েছেন। আবার পিকনিকে চাঁদা দেওয়ার নাম করে নির্বাচনের প্রভাব সৃষ্টির অভিযোগও আছে তাদের। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতারা। আমাদের এখনো হলে ওঠানোর যে ব্যবস্থা তা প্রশাসন করেনি। তারা আমাদেরকে যে কথাগুলো বলে, আসলে এগুলো কোনো আইনের কথা না, এগুলো কোনো শিক্ষক হিসেবে তারা এই কথাগুলো বলতে পারে না। যে কোনো একজন সংগঠন কর্তৃক মনোনীত একজন প্রার্থী একটি আঞ্চলিক সংগঠনকে পিকনিকে যাওয়ার জন্য আর্থিকভাবে অনুদান দিয়েছে। ছোট ভাইরা আসলে যে কোনো প্রয়োজনে আমরা 500-1000 সাধ্যমতো একটা খেলা হোক, একটা পিকনিক হোক, একটা অনুষ্ঠান হোক, এটা আমরা ভালোবেসে অনুরোধদের অগ্রতা দিয়ে থাকি। ক্যাম্পাসের ট্রেডিশন এটা, আমাদের স্পষ্ট নির্দেশনা যে সবাই প্রচারণা করবে, তাদের মধ্যে প্রচারণা চালাবে, কোথাও কোনো বাধা দেওয়া যাবে না। ডাকসু নির্বাচনকে কেবলই একটি নির্বাচন হিসেবে দেখতে নারাজ অনেক প্রার্থী। হলে ও ক্যাম্পাসে নির্ভয় পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত করার স্বপ্ন তাদের চোখে। এই যে গেস্ট রুম, গণরুম কালচার, একটা সংগঠনের এককভাবে নিয়ন্ত্রণ করার যে জায়গাটা, যারা নির্বাচিত হবে আমরা বলছি তারা যখন প্রশাসনের কাছে এই দাবিটা জানাবে যে নতুন নতুন হল নির্মাণ করতে হবে, কারণ এই হলের স্কেরসিটির সুযোগটা নিয়ে কিন্তু এই গণরুম গেস্ট রুমগুলো চালু হয়েছে। ফলে এখানে শিক্ষকদের জন্য বড় বড় আবাসিক এলাকা যেমন হচ্ছে, আমরা বলছি যে ছাত্রদের জন্য সেগুলো করতে হবে। শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত হবে 11 মার্চ, ডাকসু ফিরে পাবে তার ঐতিহ্য। এটাই প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। কারাবন্দী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করতে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। দুপুর 2:30টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের রিপোর্টার মিরাজ হোসেন গাজী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, বিএনপির প্রতিনিধি দল কি সচিবালয়ে পৌঁছেছে? আপনার কাছে কি খবর আছে সর্বশেষ? স্বরাষ্ট্রমন্ত্রীর তার সাথে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আসলে সাধারণত কথা বলবেন, এটি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে অন্যান্য বিষয় নিয়েও কথা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে আপনাকে, গেল বছর 9 সেপ্টেম্বর কিন্তু সবশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনার নেতৃত্বে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসেছিলেন, তারা বৈঠক করেছিলেন। এবং সেই সচিবালয়ে আসা বিএনপি মহাসচিবের সেটি ছিল কিন্তু 9 বছর পরে। মার্চ এবং এপ্রিলে 2 দফা বিএনপির প্রতিনিধি দল সচিবালয়ে এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলেন, কিন্তু বিএনপি মহাসচিব তখন আসেনি। তখন নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার নেতৃত্বে এই বৈঠকগুলো হয়েছিল বা সাক্ষাৎগুলো হয়েছিল। তবে বিএনপি মহাসচিবের সেই বৈঠক বা সচিবালয়ে আসা সেটি কিন্তু ছিল 12 বছর পরে, অর্থাৎ 12 বছর পর। তখন কিন্তু 9 সেপ্টেম্বর বিএনপি মহাসচিব সচিবালয়ে এসেছিলেন। আজকে আবারও দ্বিতীয়বারের মতো তিনি কিন্তু সচিবালয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য, কথা বলার জন্য। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে তারা কথা বলবেন, এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবং সেই বৈঠকটি আড়াইটার দিকে অনুষ্ঠিত হবে সেটি আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দলের কেউ সচিবালয়ে এসে পৌঁছেন। আমরা আসলে অপেক্ষা করছি, তারা আসলে পরবর্তীতে আমরা আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গীতা, ধন্যবাদ মিরাজ আপনাকে। পরের খবরে যাচ্ছি। সাবেক অর্থমন্ত্রী ও ব্যাংক মালিকদের যৌথ ঘোষণার পর 7 মাস পেরিয়ে গেল কোনো ব্যাংকই ঋণের সুদের হার 10% নিচে নামিয়ে আনেনি। যদিও সে ঘোষণা দিয়ে করের হার কমানো সহ নানা রকম সুবিধা আদায় করে নিয়েছে ব্যাংক মালিকরা। অন্যদিকে সুদের হার কমানোর ঘোষণা দিয়ে প্রভাবশালী কিছু ব্যবসায়ী সরকারি ব্যাংকগুলো থেকে আদায় করে নিয়েছে কম সুদের ঋণ।
নতুন বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকারের নির্দেশে সুদের হার কমানোর আশ্বাস গত 2 বছরে কয়েকবারই দিয়েছে ব্যাংক মালিকরা। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগেও তারা সুদের হার কমানোর পূর্বশর্ত হিসেবে কর্পোরেট করের হার কমানোর দাবি জানায়। গত আগস্টে সরকার ও ব্যাংক মালিকরা সুদের হার 10% নিচে রাখার ঘোষণা দেয়। বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংক রেপো ও সিআরআর হার কমিয়ে দেয়। এছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর তহবিলের 50% বেসরকারি ব্যাংকে রাখার বিধান করা হয়। সব সুবিধা নেওয়ার পরেও কমেনি সুদের হার। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার নির্দেশনায় ব্যাংকার অ্যাসোসিয়েশন কিন্তু স্বীকার করেছিল যে তারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবে। এখন পর্যন্ত কোনো ব্যাংকই সিঙ্গেল ডিজিটে আনে নাই। বিশ্লেষকরা বলছেন, বাজারের মৌলিক নিয়ামকগুলোকে অস্বীকার করে গলার জোরে সুদের হার কমানোর ঘোষণা দুরভিসন্ধিমূলক। সরকার কেন সেটাকে অ্যাকসেপ্ট করবে? সরকারের বুদ্ধি থাকা উচিত যে ব্যাংকার্সরা চাইলেও ব্যাংকের জিনিস কমাতে পারবে না। সুদের হার কীভাবে কমবে? যেখানে লিকুইডিটি টাইট, যেখানে ঋণের চাহিদা ঋণের সরবরাহের চাইতে অনেক বেশি, কীভাবে কমবে? সরকার কি বললেই ঋণ এটা কমাতে পারবে? কোনো দিনও সম্ভব না। যেটা হয়েছে ইন দ্য মিন টাইম, এই 9-6-এর ধুমো তুলে কিছু লোক সরকারি ব্যাংকগুলো থেকে 9% সুদ নিয়ে চলে গেছে এবং তারা হলো প্রভাবশালী ব্যক্তি। সুবিধাভোগীদের সুবিধা করে দেওয়ার জন্যই এই ধরনের নন ট্রান্সপারেন্ট নীতিমালা ঘোষণা করা হয়, যেটা সুযোগ নিয়ে অল্প কিছু লোক সুন্দরভাবে তাদের আখের গুছিয়ে ফেলে। বিশ্লেষকরা আরও মনে করেন, এভাবে সরকারকে বারবার বিভ্রান্ত করে ব্যাংক মালিকেরা যে নানা রকম সুবিধা আদায় করতে পারছেন তা কেবল দেশের সুশাসনের অভাবকেই প্রকাশিত করছে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু। সন্ত্রাসীদের ঘরে ঢুকে খতম করতে নরেন্দ্র মোদীর হুঁশিয়ারির 1 ঘণ্টার মধ্যেই জম্মু ও কাশ্মীর অভিযানে সন্দেহভাজন 2 জঙ্গি নিহত। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন এক নারী। ভোর 5:15টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শহীদুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম সিরাজগঞ্জের কামারখন্দ থানার দৌলতপুর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী। শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার জানান, ভোরে সেলিনা বেগম রান্নার জন্য গ্যাস সিলিন্ডারে চুলা জ্বালানোর সময় পাইপের লিকেজ থেকে আগুন ধরে যায়। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে সেলিনা বেগম ঘটনাস্থলে মারা যান। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাসীদের ঘরে ঢুকে খতম করার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর 1 ঘণ্টাখানেক মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে সন্দেহভাজন 2 জঙ্গি। আহমেদাবাদে এক অনুষ্ঠানে কাশ্মীরের স্বাধীনতাপন্থীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসীদের এলাকায় ঢুকে খতম করা এই সরকারের নীতি, কারণ এসব বিষয়ে অপেক্ষা করার ধৈর্য নেই। সম্প্রতি পাকিস্তানে বিমান হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস সহ 21টি বিরোধী দলের তীব্র সমালোচনা করেন মোদী। এই অভিযান নিয়ে প্রশ্ন তোলার বদলে সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে জম্মু ও কাশ্মীর পুলওয়ামার মীর মহল্লায় সম্ভাব্য একটি জঙ্গি অবস্থান ঘিরে সোমবার রাত থেকে অভিযান শুরু করে আধা সামরিক বাহিনী বন্ধ করে দেওয়া হয়েছে আশেপাশের মোবাইল নেটওয়ার্ক। সকালে বিস্ফোরক দিয়ে আস্তানাটি ধসিয়ে দিলে সেখানে 2 জনের মৃতদেহ পাওয়া যায়। ইন্দোনেশিয়ায় একটি সোনার খনি ধসের পর সেখানে 1 সপ্তাহ ধরে আটক শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নর্থ সুলাওয়েসির বোলাং মুঙ্গান্দো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার অবৈধ খনি ধসের পর সেখানে শতাধিক শ্রমিক আটকা পড়ে। তবে 1 সপ্তাহ পার হলেও সেখান থেকে কারো বেঁচে থাকার আলামত পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এরই মধ্যে 19 জনকে জীবিত এবং 9 জনের মৃতদেহ উদ্ধার করেছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধারকর্মীরা
প্রথম দিকে ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাত দিয়ে গর্ত করে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এর আগেও ইন্দোনেশিয়ার সোনার খনি ধসে বহু শ্রমিক নিহত হয়েছে। আমরা সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে যাব আরেকবার। ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, কয়েকদিনের মধ্যেই বাইপাস সার্জারি, জানিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। গুরুতর অসুস্থ বেগম জিয়া, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি জামায়াতের পাপের কারণে চেয়ারপারসনকে জেলে থাকতে হচ্ছে, মন্তব্য নাসিমের। ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে চলছে ডাকসু নির্বাচনের প্রচার। সাবেক অর্থমন্ত্রী ও ব্যাংক মালিকদের যৌথ ঘোষণা 7 মাস পেরিয়ে গেলেও কোনো ব্যাংকই ঋণের সুদের হার 10% নিচে নামিয়ে আনেনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে চাইলে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।